শুভেচ্ছা, শুভ দুপুর, শুভ সময়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায় আপনাদের প্রতিদিনকার প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথনের আজকের পর্বে সরাসরি চ্যানেল আই স্টুডিও থেকে। সুপ্রিয় দর্শক, আজকে একজন প্রিয় অভিনয় শিল্পী, প্রিয় অভিনেতা, প্রিয় ব্যক্তিত্বকে স্মরণ করতে আমরা শুরুতেই হাজির হয়েছি এবং তিনি আর কেউ নন, তিনি আমাদের সবার প্রিয় অভিনয় শিল্পী, অভিনেতা হুমায়ুন ফরিদী। এবং আজকে অনেকেই প্রশ্ন করতে পারেন যে কেন আজকে হঠাৎ করে তাকে স্মরণ করছি। গত 30শে মে তার আসলে জন্মদিন ছিল, জন্মবার্ষিকী ছিল। আজকে স্মরণ করার কারণ অবশ্যই বলবো, এবং তার আগে একটু বলতে চাই যে অনেকেই আসলে তার জেনারেশন, তিনি যখন দাপটে অভিনেতা ছিলেন তখন অনেকেই বলতেন যে তিনি সেই জেনারেশনের প্রতিনিধিত্ব করেছেন। অনেকে বলেছেন ভালোবেসে যে তার অভিনয়কে ভালোবেসে যদি অভিনয় করা যদি ম্যাজিক হতো তাহলে তিনি সবচেয়ে সেরা ম্যাজিশিয়ান। অনেকে তাকে অনেকভাবে আসলে ভালোবেসে অনেক কিছুর বিশেষায়িত করেছেন। তবে আজকে তাকে স্মরণ করার কারণ হচ্ছে তারই একজন বন্ধু, আরও একজন শক্তিমান অভিনেতা এবং আমাদের দেশের ব্র্যান্ড মেকার বলি আমরা তাকে, এবং তিনি একজন আঁকিয়ে চিত্রশিল্পী, আমাদের সবার শ্রদ্ধেয় আফজাল হোসেন আমাদের সঙ্গে আজকে আছেন স্টুডিওতে। এবং তার আসার কারণ হচ্ছে তিনি তার প্রিয় বন্ধুর জন্য, তার প্রিয় বন্ধুকে উৎসর্গ করে একটি বইয়ের প্রচ্ছদ করেছেন। এবং সেই প্রচ্ছদ নিয়ে আজকে আলোচনা করবো এবং অনেক কিছু জানার চেষ্টা করবো স্যারের কাছ থেকে আজকে। স্বাগত স্যার আপনাকে। স্যার কেমন আছেন? অনেক ধন্যবাদ যে এই বিষয়ে অন্তত আমাকে আসতে বলা হয়েছে। আমি তার সম্পর্কে দু চারটি কথা বলবো, সেই সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য। স্যার আমি আপনার হাতেই স্যার প্রচ্ছদটি দিতে চাই, প্রিয় দর্শক। আপনি স্যার বসতে পারেন। অনেক ধন্যবাদ স্যার। এই প্রচ্ছদটি শ্রদ্ধেয় আফজাল হোসেন স্যার করেছেন তার বন্ধুকে উৎসর্গ করে। হুমায়ুন ফরিদী সাধারণ অসাধারণ। স্যার আপনি বসবেন স্যার। স্যার আমি খুব কৌতূহলী স্যার, আমরা সবাই হুমায়ুন ফরিদী স্যারকে অনেক ভালোবাসি এবং তিনি আসলেই ম্যাজিশিয়ান। যদি অভিনয় শিল্পটা যদি মানে ম্যাজিক হতো তাহলে তিনি হয়তো ম্যাজিশিয়ান হতেন, এবং তিনি আসলে প্রতিনিধিত্ব করেছেন সেটা আমরা বিশ্বাস করি। এখনও তাকে আমরা ঠিক সমানভাবেই শ্রদ্ধা করি, ভালোবাসি এবং স্মরণ করি। আপনার কাছে স্যার হুমায়ুন ফরিদের কথা শুনতে খুব ভালো লাগে, কারণ আপনি হুমায়ুন ফরিদের একজন বন্ধু ছিলেন, বন্ধু বয়সী, এবং তার সহকর্মী ছিলেন, আরও অনেকভাবে তাকে আবিষ্কার করেছেন। কিভাবে স্যার আজকে স্মরণ করবেন? না, আমি ঠিক স্মরণ করা মানে অভিনয়ের ক্ষেত্রটা যখন খুব উল্লেখযোগ্য কোনো কিছু ঘটতে দেখি তখন ওকে আমি মিস করি। মনে হয় ওর থাকা উচিত ছিল। আবার একই সঙ্গে মনে হয় যে ও যে সময়টায় নেই হয়ে গেছে এটা একদিক দিয়ে ভালো হয়েছে। আজকে আমাকে এখানে আসতে বলা হয়েছে এবং তার বন্ধুত্ব, তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক, এসব নিয়ে কথা বলবার চেয়ে ওই মানুষটা কেমন ছিল এবং নেই বলে কেন বেদনা হয় সেই বিষয়গুলো নিয়ে কথা বলা অনেক ভালো। কারণ যারা দর্শক তারা অনেকেই ফরিদীকে চেনেন, অনেকেই হয়তো তার সম্পর্কে শুনেছেন, কিন্তু পরিষ্কার ধারণা অনেকেরই নেই বলে বিশ্বাস করি। হ্যাঁ, জনপ্রিয় অভিনেতা ছিলেন, অভিনয় শিল্পী হিসেবে জনপরিচিতি ছিল, সেটা একটা ব্যাপার, কিন্তু মানুষটাকে আবিষ্কার করবার জন্যে যে বিষয়গুলো উপস্থাপনার দরকার ছিল সেটা তো আমাদের দেশে খুব একটা হয় না। জি, হয়তো ও নেই, এটা ওর সৌভাগ্য যে ওকে নিয়ে কথা হয়। বেঁচে থাকাতে আমাদের দেশে কিন্তু আসলে নিয়ম নেই যে একটা মানুষ যখন বেঁচে আছে তাকে তার কৃতিত্ব নিয়ে কথা বলা, তার গুণপনা নিয়ে কথা বলা, এটা নেই। আমার সবচেয়ে ভালো লেগেছে যে চ্যানেল আই, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, তার স্মরণে এই গ্রন্থটি প্রকাশ করেছে। এর আগে আরও দুজন এই সংস্কৃতি ক্ষেত্রের উজ্জ্বল ব্যক্তিত্ব, মোস্তফা কামাল সৈয়দ, যিনি টেলিভিশনের খুব উল্লেখযোগ্য একজন মানুষ, তার উপরেও একটি গ্রন্থ প্রকাশ করেছেন। আমাদের অনেকের অসম্ভব প্রিয় অভিনেতা মামুনুর রশিদ, তার উপরেও একটি গ্রন্থ এরকম প্রকাশ করেছেন। আমি গ্রন্থ মানুষ এখন কতটা পাঠ করে আমি খুব নিশ্চিত না, কিন্তু তারপরেও একটা বিষয় মনে হয় যে অন্তত তাকে যারা নানাভাবে চিনতেন তারা সকলে মিলে নানান স্মৃতিকথা লিখেছেন এবং তা থেকে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে, যার উৎসাহ আছে এই মানুষটি সম্পর্কে জানবার।
সে অন্তত চোখ বোলালে টের পাবে মানুষটা কেমন ছিল। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে মানুষটা নেই, অনেক গুণী মানুষ ছিলেন, এখন টের পাওয়াটা কতটা জরুরি। টের পাওয়াটা জরুরি হচ্ছে এই কারণে যে সময়ের, আমরা একটা সময়ে বাস করছি, এই সময়ের বহু আগেই একটা মানুষ অভিনয়কে কোন মাত্রায় পৌঁছে দিয়েছিলেন এবং পৌঁছে দিয়েছিলেন সেটা একটা গুরুত্বপূর্ণ কথা। আর একই সঙ্গে যিনি দর্শক তারাও যে সেই মাত্রাকে উপলব্ধি করে তাকে বিশেষভাবে চিহ্নিত করতে পেরেছিলেন, এটা খুব উল্লেখযোগ্য ঘটনা। সুতরাং একজন অভিনেতাকে শুধু অভিনেতা হলেই হয় না, একজন সৃজনশীল মানুষকে শুধু সৃজনশীল হলেই হয় না, তার সময়কে তিনি কিভাবে বিশেষ করে তুলতে পেরেছিলেন, যে ক্ষেত্রে কাজ করেন সেই ক্ষেত্রে নিজে জনপ্রিয় হওয়ার চেয়ে কেন যে কাজটি করেন সেই কাজটি অনেক গুরুত্ব দিয়ে দেখা উচিত, সেটা যে ফরিদী সেই মনোযোগটা টানতে পেরেছিল, সেই কৃতিত্বের কথা যদি মানুষ জানতে না পারে, তাহলে যে সময়কালটা ফরিদী ছিল সেই সময়কালের একজন সময়কালকে আমরা একটা সীমাবদ্ধ করে ফেলি। আমাদের দায়িত্ব হওয়া উচিত যে যেসব মানুষ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে অত্যন্ত উজ্জ্বল অবদান রেখেছেন, তাদের সেই সময়টাকে বর্তমানের মানুষের কাছে পৌঁছে দেয়া, সেই এই গ্রন্থটি সেই কাজটি করবে বলে আমার বিশ্বাস। কারণ আমাদের দেশে কোনো বিশেষ মানুষকে নিয়ে কিন্তু এই যে তথ্যচিত্র নির্মাণ এগুলো খুব একটা হয় না, মানে মানুষের পক্ষে জানা সম্ভব হয় না। অনেক বড় বড় অভিনয় শিল্পী আমাদের আগেও ছিলেন, তাদের কথা এখন উল্লেখই করা হয় না। মানে তারা যে তাদের যে অসাধারণত্ব, আমরা যারা অভিনয় করি আমরা যদি ফিরে তাকাই আমরা দেখব যে ওই মাপেই এখনো পর্যন্ত আমরা বোঝাতে পারিনি, কিন্তু সেই মানুষগুলোর কথা কিন্তু আমরা উল্লেখও করি না। তো সেই কারণেই বললাম যে এই উদ্যোগটা খুব অসাধারণ। ফরিদীর জন্ম তারিখ বা মৃত্যু তারিখে হয়তো তাকে নিয়ে কথাটা হয়, কিন্তু এই যে একটা সংকলন, স্মৃতিকথার সংকলন, তাকে যারা চিনতো জানতো তারা নানাভাবে লিখেছে, তাকে জানা সম্ভব হয়, এটি হওয়াতে আমার ভালো লেগেছে যে একটা কৃতি মানুষকে, একটি অসাধারণ গুণবান মানুষকে আমরা চর্চা এবং অনুশীলন করার একটা সুযোগ বা উপলক্ষ পেয়েছি। স্যার, আপনি যখনই হুমায়ুন ফরিদী স্যারের ব্যাপারে কথা বলেন আপনাকে আবেগ অনেক তাড়িত করে, আমরা খেয়াল করেছি। এবং এই নামটি সাধারণ এক অসাধারণ, এই নামটির পেছনে বা এই প্রচ্ছদটির পেছনে ভাবনাটা কি ছিল যদি একটু বলেন স্যার আমাদেরকে আজকে। যখন এই বইটি নিয়ে পরিকল্পনা হয়, সাগর আমাকে বলেছিল, হরিধুরদাস সাগর, যে নেটিভ হুমায়ুন ফরিদীর নামটা থাকলো, কিন্তু এটার সঙ্গে কোন বিশেষণটা আসলে খুব ভালো লাগতে পারে। তো অনেকগুলো চিন্তাভাবনা করা হয়েছিল, তারপরে সাগরকে দেওয়ার পর সাগর এটাই পছন্দ করে, সাধারণ অসাধারণ। এবং সেটার ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে ফরিদীকে যারা চেনে তারা তো সকলেই বলবে যে তার চলাফেরা, আচার আচরণ, ভাষা, অভিনেতা হয়ে উঠবার আগে যেমন ছিল, অভিনেতা, এত বড় অভিনেতা প্রমাণ করার পরও কিন্তু মানুষটা কিন্তু একই ছিল, কোনো কিছু তার পরিবর্তনটা আসেনি, সাধারণ মানুষই ছিল। তার যে অসাধারণত্ব সেটা কখনো তাকে ছেয়ে যায়নি, তাকে তার উপরে ছায়া ফেলতে পারেনি। যে মানুষটা যেমন ছিল তেমনই ছিল, এটা কিন্তু এইটাই কিন্তু অসাধারণত্ব। অভিনয় অসাধারণ সেটা তো একটা বিষয় বটেই, কিন্তু একটা মানুষ যে বদলায় না, তার একটা একতার অবস্থান থেকে আরেকটি নতুন অসাধারণ অবস্থায় পৌঁছে যাওয়ার পরেও মানুষটা একই থাকতে পারে, এটি হচ্ছে মানুষের অসাধারণত্ব। কঠিন স্যার, আসলে অনেক কঠিন এখন স্যার, স্পেশালি যদি তাকাই খুবই কঠিন একটি বদলে যায় মানুষ, নানাভাবে অনেক কিছু বদলে যায়, সেই বদলটা এড়িয়ে থাকতে পারা অত্যন্ত বড় যোগ্যতা। জি সত্যি। এবং আমার স্যার খুব কৌতূহল হয় স্যার জিজ্ঞেস করতে যে এখনও স্যার আমরা কেন হুমায়ুন ফরিদীকে এত ভালোবাসি, কিন্তু এখনও কিন্তু ইরেলেভেন্ট হন না। আমরা তাকে অনেক আগে দেখেছি, অনেক উপভোগ করেছি তার কাজ, কিন্তু এখনও এই প্রজন্মের অনেকেই তাকে মানে বিশেষ জায়গাটি দিয়ে রেখেছে, ওই সে অভিনয় শিল্পীর জায়গাটি। কেন স্যার? আচ্ছা, আমার সঙ্গে হয়তো অনেকে একমত হবেন না, কিন্তু আমি এটা বলতে চাই, সেটা হলো আপনার প্রজন্ম খুব বেশি ফরিদীকে কিন্তু পায়নি। হতে পারে স্যার, জি, খুব বেশি পায়নি এই কারণে যে, আমি বলছি কেন, আমি ব্যাখ্যা করছি। সেটা হচ্ছে এক অভিনেতার জীবন, এই অভিনেতার জীবন কিন্তু খুব
মানে বড় দৈর্ঘ্যের নয়। জি। হ্যাঁ, এবং সেটাকে যদি আমরা ভাগ করি তাহলে জীবনের প্রথম ভাগেই সবচেয়ে উল্লেখযোগ্য কাজগুলো তিনি করেছেন, যেটা অভিনয়ের যে প্রচলিত ধারা সেটিকে ধারণা সেটিকে কিন্তু বদলে দিতে পেরেছেন তিনি, এবং সেটি বদলে দেয়া শুধু না, সেটি গ্রহণযোগ্য করে তুলতে পেরেছিলেন। আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল বলে বলছি যে প্রথম যখন অভিনয় শুরু করে তখন মানুষের যে প্রতিক্রিয়া ছিল তার সম্পর্কে, কারণ তার যে লুকটা ছিল সেই লুকটা অবশ্যই নতুন ধরনের, এবং যা কিছু নতুন তা কিন্তু মানুষকে মেনে নিতে একটু সময় লাগে। তো সেই জায়গা থেকে প্রতিভার হচ্ছে এমন শক্তি যে একটা পর্যায়ে যে কেমন দেখতে, কী ধরনের দেখতে, এটা কিন্তু আর উল্লেখযোগ্য থাকে না। একটা নতুন ব্যক্তিত্ব প্রতিষ্ঠা হয়, সেই ব্যক্তিত্বটা অনেক বেশি চার্মিং, অনেক বেশি মনোগ্রাহী, আকর্ষণ করে, এবং কর্ম তাকে ওই জায়গাটায় নিয়ে যায়, ওই শক্তিটা দান করে। তো যে সময়ের কথা বলছি সেই সময়টা টেলিভিশন ছিল অত্যন্ত শক্তিশালী মাধ্যম। টেলিভিশনের প্রায় প্রতিটি নাটক খুব অসাধারণ হতো, মানুষ সেটা নিয়ে খুব চর্চা বিশ্লেষণ করতো, এবং সেক্ষেত্রে ওই শেষের দিকে ফরিদে এসেছেন, আমাদের অনেক পরে এসেছেন ফরিদ। আসবার পর কিন্তু সে পুরো জায়গাটা নিজের করে নিতে পেরেছিল। সেই সময়টায় আমি যদি বলি যে লম্বা পদক্ষেপে মানে পর্বত শৃঙ্গে উঠে যাওয়ার মতো একটা ভূমিকা সে রেখেছিল, কিন্তু যদি আমি তার পরবর্তীকালটাকে বিবেচনা করি তাহলে ওই সমমানের চরিত্র তার সামনে আর আসেনি, সেরকম অভিনয়ের সুযোগও সে পায়নি, এবং সেটা কিন্তু একজন অভিনেতার জন্য অত্যন্ত বেদনাদায়ক। বেদনাদায়ক তার মানে সে বেদনার কথা বলেছে কখনো, সেটাও কিন্তু কেউ দাবি করতে পারবে না। সে নিজের সম্পর্কে কোনো কথাই বলতো না, নিজের সম্পর্কে, নিজের দুঃখ, বেদনা, হতাশা, ভবিষ্যৎ ইত্যাদি নিয়ে কখনো কথা বলার মানুষ সে ছিল না। সে জীবনকে উপভোগ করতো তার নিজের মতো করে। কিন্তু যে কোনো সৃজনশীল মানুষের বেদনাটা আরেকজন সৃজনশীল মানুষ কিছুটা হলেও বুঝতে পারে। যে অভিনয় ছাড়া কিছুই করতে চায়নি। আমি এখানে শুধু একটি ব্যক্তিগত স্মৃতির কথা বলবো, সেটি হচ্ছে যে চলচ্চিত্র অভিনয় করার সিদ্ধান্ত যখন সে নিচ্ছে, তখন একদিন আমি, সুবর্ণা এবং হুমায়ুন ফরিদে আমরা একটা লম্বা আলোচনায় বসেছিলাম যে মতামত না, মানে আমাদের দৃষ্টিভঙ্গিগুলো, পরস্পরের দৃষ্টিভঙ্গিগুলো জানার জন্যে। এবং বিশেষ করে আমাকে বলবার কারণ বোধ হয় এটাই ছিল যে আমি তার কিছুদিন আগে চলচ্চিত্র অভিনয় শুরু করেছিলাম, এবং তার কিছুদিন পরে আবার অনাগ্রহী হয়ে সে দেখেছে যে আমি আর অতটা বেশি চলচ্চিত্রে আগ্রহী নেই, এবং সে এই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করেছিল তখন যে আমি মঞ্চ করি, টেলিভিশন করি, কিন্তু চলচ্চিত্র অভিনয় করতে আগ্রহী হয়ে উঠেছিলাম আমি বা সুবর্ণা, আমরা করতে গিয়েছিলাম। অভিনেতা হিসেবে সে মনে করে যে এই যে আভিজাত্য, বনদীপনা, এই ধরনের একটা ভাবনা আমাদের ভেতরে যেটা থাকে সেটা সর্বক্ষেত্রে ঠিক নয়। অভিনয়ের জন্য যে কোনো মাধ্যমের একটা আলাদা আকর্ষণ আছে অভিনয় শিল্পীর জন্য, এটা আবিষ্কার করা নিজেকে। আমি টেলিভিশনে এভাবে অভিনয় করছি, আমি মঞ্চে এভাবে অভিনয় করছি, আমি চলচ্চিত্রটা এইভাবে অভিনয় করতে চাই, এই ধরনের আকাঙ্ক্ষা মানুষের থাকা উচিত, এবং সেই উচিত মনে করেই কিন্তু তারও মনে হয়েছিল সে চলচ্চিত্র অভিনয় করবে। তো আলোচনা যখন হয় তখন তো আসলে মানুষ নানাবিধ বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করে, সুতরাং আমরা বলেছিলাম, আমরা মানে আমি বলেছিলাম যে কেন একটা বৃহত্তর দর্শকের কাছে পৌঁছানো শুধু কি অভিনয়ের বড় আকাঙ্ক্ষা? বলে হ্যাঁ, সেটা একটা আকাঙ্ক্ষা, কিন্তু একই সঙ্গে মানুষের আশা করতে তো কোনো দোষ নেই। মানুষ তো আশা করতেই পারে, একজন অভিনেতা আশা করতেই পারে যে চলচ্চিত্রটি এখন যে অবস্থায়, চলচ্চিত্র জগতের এখন যে অবস্থা, তা বদলাবে, কোনো না কোনো উপলক্ষে বদলাবে। এবং সে কিছু উদাহরণ দিয়েছিল আমাকে, পাশের দেশের কথা বলে, যে একটা সময় আমরা দেখেছি যে সেখানকার চলচ্চিত্র নাসিরুদ্দিন শাহর কারণে বদলেছে, ওমপুরীর কারণে বদলেছে, অসংখ্য এরকম অভিনেতা তখন এসেছিলেন একটা সময়, হৈ হৈ রই রই করে অনেক অভিনেতা একসঙ্গে এসেছিলেন, এবং তাদের কারণে চলচ্চিত্র, মানে ভারতীয় চলচ্চিত্রের কিন্তু বড় বদল হয়েছিল। সে ফরিদি স্বপ্ন দেখতে শুরু করেছিল যে আমাদের দেশের চলচ্চিত্র অভিনেতাদের কেন্দ্র করে বদলাতে পারে যদি আমরা সেই ভূমিকাটা গ্রহণ করি।
এবং সেই বিশ্বাসেই কিন্তু চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হয়েছিল সে। বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় করাটা দোষের না বা খারাপ লাগার মতো কোনো বিষয় না, কিন্তু একজন অত্যন্ত উঁচু দরের অভিনেতা, তার ভেতরে কিন্তু আশা আকাঙ্ক্ষাটা অত্যন্ত প্রবল থাকে। জি, একটা সময় তো সে উপলব্ধি করতে পেরেছে তাকে দর্শক পছন্দ করে এমন ধরনের চরিত্রে বারবার অভিনয় করতে বলা হচ্ছে। তো সেটা তো মানে একের পর এক একই ধরনের কাজ করা তো কোনো মানুষের জন্য খুব আনন্দদায়ক বিষয় না। আনন্দদায়ক বিষয় নয় এ কথা সে নিজে কখনো উচ্চারণ করে নাই, কিন্তু একবার এমন হয়েছিল যে আমার মনে হয়েছিল যে ওর এই অভিনয়ের পাশাপাশি অন্য অনেক কিছু করা উচিত। আমি তাকে বলেছিলাম যে তুই লিখতে পারিস, লেখ, তুই থিয়েটার ওয়ার্কশপ করা, তুই একটা নাটকের নির্দেশনা দে, এগুলো করা মানে তুই অনেক মানে তোর ভালো লাগার বিষয়গুলোর সঙ্গে তুই অনেক বেশি সম্পৃক্ত থাকবি এবং তোর মানে আরও বেশি উদ্দীপিত বা তো অনুপ্রেরণা বোধ করবি যে এই ধরনের কাজগুলো করছি। ও কিন্তু হাসতে হাসতে একটা কথা বলেছিল যে আমি অভিনয়টা ছাড়া আর কিছু করতে চাই না, শুধু অভিনয় করবেন বলতেন। তো একটা মানুষ ইচ্ছে পরিষ্কার করে তো আর তার নিজেকে প্রকাশ করতে পারে না, যে অভিনয়ের প্রতি তার শ্রদ্ধাটা এই মাত্রার ছিল যে অভিনয় ছাড়া ও যেন তেন অভিনয় করতে হচ্ছে, সেটাকে হয়তো আমরা বিবেচনা করতে পারি যেটা এক ধরনের আত্মসমর্পণ। এটা আত্মসমর্পণ নয়, এটা আমি বলবো যে এটাও এক ধরনের অহংকার নিয়ে বেঁচে থাকা, বিশ্বাস থেকে না সরা। বিশ্বাস মানে হচ্ছে যে বিশ্বাস করেছে যে আমি অভিনয়ই আমার একমাত্র ধ্যান ও জ্ঞান, আমি করতে পারছি না, সুযোগ এবং এগুলো মিলছে না, সেটা আমার মানে সময় আমাকে হয়তো সেই সুবিধাটা দিচ্ছে না, কিন্তু আমি অভিনয় করেই টিকে আছি, আমার অন্য কিছুর কথা ভাবতে হচ্ছে না। কিন্তু আমি মনে করি এটা এই বেদনাটা সে পুষেছে এবং আমরা এমনই একটা মানে আমরা এই ক্ষেত্র নিয়ে গর্ব করার মতো তেমন কিছু ঘটাতে পেরেছি বলে আমার মনে হয় না। মনে হয় না এই কারণে যে অভিনেতাকে বাঁচিয়ে রাখার কোনো ভূমিকা আমাদের দেশে এখনো পর্যন্ত নেই। ফরিদি গেছে তার মানে যে জায়গাটা বদল হয়েছে তা না, আগামীতে আরও ফরিদি আসলে তার ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। স্যার, গত 29 মে তার জন্মতিথিতে আমাদের এখানে একটি অনুষ্ঠান হয়েছিল যেখানে এই প্রচ্ছদের প্রকাশনা হয়েছে এবং আপনি ছিলেন না। এই বইটি তখন আমেরিকায় ছিলেন। জি স্যার, কিন্তু আমরা সেই অংশটি দর্শকদের দেখাতে চাই টেলিভিশনের পর্দায়। সেদিন উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় নাসিরুদ্দিন বাচ্চু এবং সেই সঙ্গে শ্রদ্ধেয় মামুনুর রশিদ, আরও অনেকেই ছিলেন। চলুন প্রিয় দর্শক, একটু দেখাতে চাই আপনাদেরকে সেই অংশটুকু। মঞ্চ ও টিভি নাটক থেকে চলচ্চিত্রে অভিনয় সবখানে দাপটের সাথে রাজত্ব করে গেছেন গত কয়েক দশক। নিপুণ অভিনয় দক্ষতায় দেশের মঞ্চ ও নাট্য চলচ্চিত্র জগৎকে দিয়ে গেছেন অফুরান সমৃদ্ধি। ভাঙনের শব্দ শুনির সেরাজ তালুকদার, সংসপ্তকের কানকাটা রমজান কিংবা শ্যামল ছায়ার একজন মুক্তিযোদ্ধাকে মানুষ মনে রাখবে অনেক দিন। নিজেকে কিংবদন্তিতে পরিণত করেছেন যে গুণী মানুষটি, তিনি হুমায়ুন ফরিদি। ঢাকার নারিন্দায় জন্ম নেয়া গুণী এ অভিনেতার জন্ম 1952 সালের 29 মে। বেঁচে থাকলে ফরিদি 72 বছরে পা রাখতেন। জন্মদিনে হুমায়ুন ফরিদি সাধারণ এক অসাধারণ স্মারকগ্রন্থ উন্মোচন চ্যানেল আয়ের ছাদ বারান্দায়। বাংলাদেশের অভিনয় জগতের ম্যাজিশিয়ান খ্যাত হুমায়ুন ফরিদির স্মৃতিচারণমূলক স্মারকগ্রন্থের প্রচ্ছদ করেছেন তাঁরই প্রিয় বন্ধু চিত্রশিল্পী ও বরেণ্য অভিনেতা আফজাল হোসেন। বন্ধু সতীর্থ ফরিদিকে ভালোবেসে স্মৃতিচারণ করেছেন 60 জন গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব। অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমির সঞ্চালনায় প্রকাশনা উৎসবে এসে স্মৃতিচারণ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফ, নাট্যজন মামুনুর রশিদ, চলচ্চিত্র পরিচালক হাবিবুর রহমান খান, মতিন রহমান, নাট্যকার হারুন রশিদ, নাট্যকার আক্তার ফেরদৌস রানা, অভিনেতা ঝুনা চৌধুরী, অভিনেতা ও নির্মাতা সালাউদ্দিন লাবলু সহ বরেণ্যরা। উৎসব আয়োজনে সাধুবাদ জানান স্মারকগ্রন্থের সম্পাদক মণ্ডলীর সদস্য, শিশু সাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। প্রকাশনা উৎসবে অভিনেতা হাফিজুর রহমান সুরুজ, সঙ্গীত শিল্পী খুরশিদ আলম, শিশু সাহিত্যিক আমিরুল ইসলাম সহ ছিলেন হুমায়ুন ফরিদির আত্মজা দেবযানী। 2012 সালের 13 ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে যান ক্ষণজন্মা অভিনয়ের সম্রাট হুমায়ুন ফরিদি।
স্যার শেষটায় চমৎকার একটি ছবি দেখলাম আমরা স্যার, দুই বন্ধুর। এটা আমি তো অনিয়মিত অভিনেতা, প্রায় 20 বছর ধরে অনিয়মিত অভিনেতা। তো অভিনেতা মাহফুজ আহমেদ ও একবার একটু তার মাথায় চেপেছিল যে ফরিদি এবং আমাকে একসঙ্গে একটা নাটকে অভিনয় করাবে। তো আমরা উভয়ই আসলে এই নাটকটিতে অভিনয় করেছিলাম হচ্ছে উভয়ের সঙ্গে অভিনয় করব বলে। আচ্ছা। তো অসাধারণ কিছু স্মৃতি রয়েছে। আমি আসলে কোনো অনুষ্ঠানে ব্যক্তিগত স্মৃতি বলে মানে সময়টা মানে ব্যয় করতে চাই না। আমার মনে হয় যে তাকে নিয়ে আমাদের কথা বলা উচিত, কী পেয়েছে কী পায়নি, এবং আমাদের কোন জায়গায় যে ভুলগুলো হচ্ছে, এই ধরনের অভিনেতাকে কেন এরকমভাবে অসম্পূর্ণ অবস্থায় চলে যেতে হচ্ছে। অসম্পূর্ণ আমি বলছি এই কারণে যে জীবনের অর্ধেক সময় পর্যন্ত সে নিজের বিকাশটা ঘটেছে, তারপর কিন্তু তাকে আমরা সীমাবদ্ধ করে ফেলেছি আমাদের পরিকল্পনা ছক অনুযায়ী। তাকে নিয়ে যে ভাবনাগুলো ভাবতে পারতাম, তাকে মানে আমি শুধু তাকে বলবো না, আমি বলবো যারা বাংলাদেশের প্রতিভাবান অভিনয় শিল্পীরা রয়েছেন, কণ্ঠশিল্পীরা রয়েছেন, তাদেরকে বা বিভিন্ন ক্ষেত্রের যেসব সৃজনশীল মানুষেরা রয়েছে, তাদের বিকাশের জন্য আমরা আসলে কে কোথায় কতটুকু করতে পারছি, এই প্রশ্নটা যদি আমরা নিজেদের মধ্যে না জাগাই, তাহলে এক একজন মানুষ যে জীবনটা যাপন করে চলে যাবেন, আমাদেরকে শেষ পর্যন্ত বলতে হবে যে একটা সময় পর্যন্ত তিনি তার জীবনকে উপভোগ করেছেন, বাকিটা অসম্পূর্ণ ছিল। একদম স্যার। স্যার একটু সময় চেয়ে নিচ্ছি, একটা ছবি দেখাবো স্যার আপনাকে, আপনি যদি পর্দায় চোখ রাখেন। মনে পড়ে স্যার? হ্যাঁ, এটা আমরা বগুড়ায় থিয়েটার করতে গিয়েছিলাম। তো সেখানে একটা স্টুডিও ছিল, আমাদের মনে আছে। তখন তো আসলে থিয়েটার করা, অভিনয় করা, এগুলোর সঙ্গে কিন্তু সাধারণ মানুষের খুব একটা ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ঘনিষ্ঠ যোগাযোগ বলতে হচ্ছে এই ধরনের যে আমার মনে আছে যে একজন স্টুডিও মালিক আমাদেরকে একসাথে করে এই ছবিটা তুলেছিল, এবং আমরাও তখন আমাদের ছাত্র জীবন শেষ হয়েছে, আমাদের মধ্যে ওই ধরনের উত্তেজনা, আনন্দ আছে যে বন্ধুরা একসঙ্গে একটা ফ্রেমে দাঁড়িয়ে ছবি তুলবো। তখন এই ছবিটা তোলা হয়েছিল, আমার যতদূর মনে পড়ে এটাই। চমৎকার স্যার সেই ছবিটা। আরেকটা ছবি আছে স্যার, দেখাতে চাই স্যার। এটা মনে হয় আরো পরের একটু, তা না? হ্যাঁ, এটাও আমরা কোথাও থিয়েটার করতে যাচ্ছি। আমি ঠিক সময়টা মনে নেই, কিন্তু আমার এটা মনে আছে যে আমরা কোথাও থিয়েটার করতে যাচ্ছি, এটা রাস্তায় কোথাও থেমে ছবিটা তুলেছিলাম। এই সিরিজের আরও একটা ছবি আছে আমার মনে আছে, একটা লঞ্চের উপরে বসে ছবিটা তুলেছিলাম। আচ্ছা, চমৎকার। এটা কালার ফটো স্যার, আগেরটা ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটা আমার কাছে যেটা আছে সেটাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আচ্ছা আচ্ছা, চমৎকার। ছবি তো স্যার অনেক কথা বলে স্যার, এবং মঞ্চের একটা ছবি দেখাতেছি স্যার, সেই ছবিটি চোখ দেখেন স্যার, চোখ রাখবেন। এটা হলো কেরাওয়াত মঙ্গল না কীর্তনখোলা। হ্যাঁ, কীর্তনখোলা। আমি হচ্ছে রবিদাস, ও হচ্ছে ছায়ারঞ্জন। অভিনয়ের মাঝখানে একদম স্যার। হ্যাঁ, সবাই সবার চরিত্রের মধ্যেই আছেন, সেরকম একটি ছবি স্যার। ভালো লেগেছে স্যার ছবিটি? আমাদের এখন আফসোস হয় এই কারণে যে আমরা যারা ওই সময় একসঙ্গে থিয়েটার করি, এখন প্রত্যেককে মিলিয়ে দেখি, প্রত্যেকে কিন্তু মানসিকতার দিক থেকে খুব একরকম ছিলাম। এই অর্থে একরকম যে এই যে সময়টা আমরা অতিক্রম করছি, ওই যে একটা অসাধারণ সময় আমরা অতিক্রম করছি, এই খুব বেশি ছবি কিন্তু আমরা তুলি নাই, যে ওরকম মনোযোগী ছিলাম না যে আমরা একসাথে হই, ছবি তুলি। মানে আমাদের কারো কাছে কিন্তু ওরকম স্মৃতি নেই, এবং নেই বলে এখন আফসোস করি যে তখনকার বয়স অনুযায়ী মনে করেছি কি দরকার, আর এখন মনে হয় যে থাকলে ভালো হতো, পরস্পরকে আরও বেশি মনে করতে পারতাম। জি স্যার, আরও একটি ছবি দেখাতে চাই স্যার। ছবি যেহেতু দেখছি আমরা, এটি স্যার তার খুব বিখ্যাত একটি ছবি, বিশেষ করে তার ভক্তদের জন্য। এই ছবিটি আমিও ভীষণ পছন্দ করি। আমারও অসাধারণ পছন্দের ছবিটা। হ্যাঁ, এবং আমার মনে আছে যে তার আবৃত্তি করা উত্তরাধিকার একটি কবিতা আছে, সেটি রিসাইট করেছিলেন উনি, সেখানে সেই ছবিটি পেয়েছিলাম প্রথম আমি।
এবং তার সেই দরাজ কণ্ঠে সেই আবৃত্তি শুনেছিলাম। এই ছবিটা দেখলে, যে ছবিটা আগে দেখানো হলো, জি, এই স্যার। ছবিটা দেখলে আমার একটা জিনিস মনে হয়, সেটা জি। হলো ও যে চেয়ারটাতে বসে আছে, ওই চেয়ারটাতে হচ্ছে যে অভিনেতা বিভিন্ন জায়গায় অভিনয় করতে গেলে তার সঙ্গে একটা চেয়ার থাকে। জি। নিয়মিত অভিনেতা যারা, তাদের এটা রাখতে হয় যে তার বিশ্রামের জন্য একটা চেয়ার, সে যে খাবে, চা খাবে, এগুলোর জন্য তার নিজস্ব কিছু ইয়ে থাকতে হয়, সঙ্গে থাকতে হয়। নিয়মিত অভিনেতার এগুলো থাকে। তো আমি তো নিয়মিত নই, কিন্তু ওই যে মাহফুজের যে নাটকটির কথা বললাম, সেই নাটকটির সময় অভিনয় করতে গেছি। তো নামবার পর সে তার সহকারীকে ডেকে বলছে যে ওর চেয়ারটা নামাও। ওর চেয়ারটা নামাও মানে ও জানে যে আমি নিয়মিত অভিনয় করি না, সুতরাং এই যে অভিনেতার বিশ্রামের যে চেয়ারটা, সেটা নিশ্চয়ই আমার থাকবার কথা না। সেরকম একই চেয়ার একটা কিনেছে এবং ওই খাওয়ার জন্যে প্লেট কিনেছে। ওর মতো মানুষের কাছে কিন্তু এটা আশা করা যায় না। ও দেখলে ওকে তো আসলে এরকম আবেগপ্রবণ মানুষ সেটা কিন্তু মনে হয় না। জি স্যার। তো ওইগুলো সে বার করতে বললো এবং নির্দেশ দিল যে ওকে যেন এইগুলো ব্যবহার করানো হয়। তো আমি ভুলবো না যে ওই অভিনয়কালীন সময়টা ঠিক একইভাবে যেভাবে একজন নিয়মিত অভিনেতা অভিনয় জায়গাটায় যে যেভাবে সময় কাটান, সেভাবে ওর জন্যই আসলে কাটানো হয়েছিল। আমার ধরন ওইটা না। স্যার তাহলে স্যার একটু জানতে ইচ্ছে করে স্যার, মানে বন্ধু ফরিদি কেমন ছিলেন স্যার, একটু আজকে যদি বলেন আমাদেরকে। বন্ধু ফরিদি মানে আপনি তাকে ব্যক্তিগতভাবে পেয়েছেন অনেকভাবে, কিভাবে তাকে পেয়েছেন? আমি এক কথা বলতে পারি যে আমি খুব অবাক হই যে বন্ধুত্ব তো একটা যোগ্যতা, এটা বন্ধুত্ব তৈরি করা একটা যোগ্যতা, বন্ধুত্ব রক্ষা করা একটা যোগ্যতা। আমি আমাকে যেভাবে চিনি জানি, এই তৈরি করা এবং রক্ষা করার দুটো কোনোটার বিশেষ যোগ্যতা আমার মধ্যে নেই। আর ফরিদিকে যারা নিকট থেকে দেখেছে তারা কেউই বিবেচনা করবে না যে ওরও এটা আছে। কিন্তু আশ্চর্যজনকভাবে আমাদের সম্পর্কের মধ্যে এই ভূমিকাটা ওরই ছিল এবং ওই রক্ষা করেছে। ও এবং ওর কারণেই তৈরি এবং ওই রক্ষা করেছে। এবং আমি এই জন্য অবাক হই যে ওর পক্ষে কেন এবং কিভাবে সেটা সম্ভব হয়েছিল। কারণ থাকে তো প্রত্যেক কিছুর। আরও একটা জিনিস আমি খুব অবাক হই, সেটা হলো আমি এইভাবেই বন্ধুত্বটা কেমন ছিল সেটা নিজের কাছে, এটা আমি কাউকে জবাব দিচ্ছি না, আমি আমাকে জবাব দিচ্ছি। আমি যখন প্রশ্ন করেছি যে আমরা কেমন বন্ধু ছিলাম, তখন আমি যে নিজেই যে এটা উত্তরটা দিই সেটা হলো যে আমি অভিনয় করি, ও অভিনয় করে এবং সে অনেক অনেক ক্ষমতাবান অভিনেতা, কিন্তু তার জন্যে আমি কখনো ঈর্ষাবোধ করেছি কিনা। যদি ঈর্ষাবোধ করতাম তাহলে আমাদের সম্পর্কটা কিন্তু এরকম থাকবার কথা না। আর খুব এটা ঠিক আমি ব্যাখ্যা করতে পারবো না যে কেন, কোন কারণে ওর যে ধরন, সেই ধরনের বাইরে একটা ধরন তৈরি করে কিন্তু আমার সঙ্গে তার এটা ছিল, বন্ধুত্বটা ছিল। সেটা কী ধরনের বলছি না যে মানুষটা বদলে বন্ধুত্বটা হয়েছে, তা না। আমি বলছি যে ধরো যাক যে একটা মানুষকে ফোন করে না, তো ও যে ধরনের মানুষ, তো ফোন না করলেও পারতো। ও যে ফোন করে খোঁজ খবর নিচ্ছে, দীর্ঘদিন পরে যে যোগাযোগটা করা দরকার ওই করছে। কিন্তু আমি হয়তো একটা নাটকে অভিনয় করছি, নাটকটা নির্মাণ করছি, ও তখন সিনেমার অতি জনপ্রিয়, অতি চাহিদা সম্পন্ন অভিনেতা। যখন তার শিডিউল পাওয়ার কথা না, বাট যখন সে খবরটা পেয়েছে যে আমি একটা প্রোডাকশন করতে যাচ্ছি, তখন সে কিন্তু নিজেই ফোন করে বলছে, আমি কিন্তু কিছু করতে চাই এখানে। এবং যেটা সে করছে সেটা কিন্তু তার না করলেও চলে, কিন্তু করছে শুধু একসাথে সময় কাটানোর জন্যে। এই সম্পর্কের এই বিষয়গুলো এখন আমার মনে হয় যে খুব বেশি মানুষের মধ্যে নেই। এই অসাধারণত্বগুলো তার ছিল। স্যার জীবনের কোন সময়টা এখন মনে হয় যে বন্ধু ফরিদিকে আমার দরকার, মুহূর্তটা, বা এই মুহূর্তে আমার ফরিদিকে দরকার? আমি সত্যি কথা বলতে কি, আমার মনে হয় না সেটা। আমার এইটা মনে হয় যে যেমন গত বছর দুয়েক আগ থেকে আমি কয়েকটা মানে ওটিটি এতে অভিনয় করেছি। অভিনয় করতে যেয়ে দেখেছি যে টেলিভিশনের অভিনয় বা সিনেমার অভিনয়ের বাইরে যেহেতু নতুন প্রজন্ম নতুনভাবে আসলে এই মাধ্যমটাকে আবিষ্কারের চেষ্টা করছে, সেখানে অসাধারণ কিছু চরিত্র তৈরি হচ্ছে।
এই অসাধারণ চরিত্রগুলো তৈরি হচ্ছে এবং ফরিদি নেই, এটা আমাকে দুঃখিত করে। এটা আমার মনে হয় যে ও কেন নেই এটা মনে হয়। জি। কিন্তু একই সাথে উল্লেখযোগ্য ঘটনা তো খুব কম হয়, অনুল্লেখ্য ঘটনা মানে উল্লেখ করা প্রয়োজন নেই এরকম ইয়ে প্রচুর হয়। মনে হয় যে ও যে নেই সেটা একদিক দিয়ে ভালো হয়েছে এই যে আরও নানাভাবে সে ব্যবহৃত হতো, যেটি তাকে মোটেও আনন্দিত রাখতো না। জি স্যার, সত্যি। আমরা আরেকটা ছবি স্যার আপনাকে দেখাতে চাই। কোথাও সবাই মিলে একসাথে খেতে বসেছেন স্যার। শিমুল ইউসুফ আছেন, বোধ করি সম্পারি যাচ্ছেন বোধহয়, হ্যাঁ কোথাও। জি। আমরা আসলে ওই তখন তো আসলে ঢাকার বাইরে বহু জায়গায় নাটক করতে যেতাম। কোনো শুটিংয়ের অফ ব্রেকে মনে হয় এগুলো থিয়েটারের, এগুলো সব শুটিং না, এগুলো সব থিয়েটারের। আচ্ছা আচ্ছা। যে ছবিগুলো আমরা দেখেছি সব থিয়েটার কেন্দ্রিক, কোনো সঙ্গে মানে টেলিভিশন বা সিনেমার সংযোগ নেই। আচ্ছা। এগুলো সব মঞ্চের জন্য আমরা এক একটা জায়গায় যেতাম এবং সেটা আমাদের জন্য খুব অসাধারণ অভিজ্ঞতা হতো। আর মঞ্চ নাটকের তখন প্রবল আগ্রহ ছিল মানুষের মঞ্চ নাটকের প্রতি। সুতরাং অভিনেতা যখন অনুভব করে যে একটা অভিনয় দেখবার জন্যে, একটা নাটক দেখবার জন্যে মানুষের এই উদ্দীপনা, এই তাড়ানোটা আছে, তখন অভিনেতাও কিন্তু অত্যন্ত আনন্দ বোধ করে, ভালো লাগে যে আমি যে কাজটায় সময় দিচ্ছি সেই কাজটার প্রতি মানুষের কতটা আকর্ষণ আছে। তো আমরা তখন এই আমি, ফরিদি, রাসুল ইসলাম আসাদ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জহিরুদ্দিন পেয়ার, আমরা সবাই, সুবর্ণ মোস্তফা, শিমুল ইউসুফ, মানে আমরা যে সবাই মিলে বিভিন্ন জায়গায় তখন থিয়েটার করতে গেছি, এটা আমাদের জন্যে জীবনের সবচাইতে আনন্দময় দিনগুলো ছিল। আরেকটা ছবি স্যার দেখাতে চাই। এটা টেলিভিশনের নাটক, এটা টেলিভিশনের নাটক, সম্ভবত আতিকুল হক চৌধুরী। ডান দিকটায় হুমায়ুন ফরিদি স্যার আছেন। হ্যাঁ, ডান দিক, বাঁদিকে আমি, ডান দিকে ফরিদি, সুবর্ণা, হায়াত ভাই। জি, আবুল হায়াত স্যার আছেন। হ্যাঁ, টেলিভিশন নাটকে, এবং সেটা সম্ভবত না, এটা আতিক ভাইয়ের নাটক। এই সময়টায় টেলিভিশন নাটকের উন্মাদনা ছিল মনে করি, মানে আমরা সবাই বিনোদন হিসেবে শুধুমাত্র নাটকই দেখতাম। দেখা বড় কথা না, তখন হচ্ছে কি যে নাটকের পরদিন যে কোনো স্থানে নাটকই ছিল আলোচনার বিষয়। জি স্যার। স্যার আজকে তো স্যার, এখন তো স্যার আমাদের অনেকগুলো মাধ্যম স্যার, আমরা ওটিপিতে স্পেশালি যদি বলি অনেক বেশি উপভোগ করি সব কিছু। পরিবর্তনটা তো অনেক বড় পরিবর্তন। কেমন মনে হয় স্যার, কি আসলে জায়গাটি কেমন হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে আমাদের বিনোদনের? না, পরিবর্তন একটা পরিবর্তন তো অবশ্যই এসেছে, কিন্তু সেই পরিবর্তন যে খুব বড় পরিবর্তন এটা আমার মনে হয় না। আচ্ছা। কারণ আমার খুব ব্যক্তিগত একটা মানে ভাবনা আছে, সেটা হচ্ছে একটা সময় যখন টেলিভিশনের নাটক, সিনেমা বা শিল্পের উন্নত যে শাখাগুলো, যেসব কাজগুলো হতো, যে একটা উপন্যাস লেখা হচ্ছে বা একটা কবিতা লেখা হচ্ছে, কোনোটাই আমার মনে হয়নি একটা সময়ে, যে কোনোটাই মনে হয় নাই যে এই ধরনের একটা লক্ষ্য সামনে রেখে যে এই কবিতাটি জনপ্রিয় হতে হবে, এই উপন্যাসটি জনপ্রিয় হতে হবে। তাহলে কিন্তু যে ভাষা ভঙ্গি, যে বিষয় আশয়, সেগুলো কিন্তু এত নিরীক্ষামূলক হতো না। এমনকি আমরা এটাও দেখতে পাই যে খবরের কাগজ বা সাপ্তাহিক কাগজগুলোরও কিন্তু এক ধরনের প্রচেষ্টা ছিল যে কীভাবে মানে পাঠকের কাছে পৌঁছানো যায়, কিন্তু এমন না যে পাঠককে সস্তা কোনো কিছু একটা দান করা, পাঠকের আগ্রহের কেন্দ্রে পৌঁছানো না, এটা বিশেষ কিছু উপস্থাপনা করে মনোযোগটা কাড়ার একটা চেষ্টা ছিল। তো এখন যেটা আমার কাছে মনে হয় কি, যে কোনো কাজের আগে আসলে ভেবে নেওয়া হয় যে মানুষ কতটা দেখবে এটা। যখন একটা মানুষকে এটা করতে হয়, তখন তার নিজের মধ্যে কিন্তু একটা সমঝোতা তৈরি করে নিতে হয় যে আমি এইটুকু করলে অধিক মাত্রায় মানুষ দেখবে, এর চেয়ে বেশি যদি এটা যাই তাহলে হতে পারে যে মানুষ হয়তো নাও দেখতে পারে। সুতরাং একটা ভালো কন্টেন্টকে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে ছেটে ফেলি। আমরা মনে করি আলটিমেটলি লক্ষ্যটা ঠিক করি যে মানুষকে দেখতে হবে, আর দেখাতে পারাটা হচ্ছে যোগ্যতা বিবেচনা করা হয়, যে অনেক মানুষ দেখছে সুতরাং এটাই ভালো। তো সেটা
আমার মনে হয় কি যে এই যে এই চেষ্টাটা খুব বেশি মানে ভালো টিকিয়ে রাখে না। অতীতে আমরা দেখি নাই কখনো যে যদি লক্ষ্যটা এরকম হয় যে সবাইকে সন্তুষ্ট করতে হবে, তাহলে শিল্পকর্মের মানটা ওই পর্যায়ের হয়ে ওঠে না। হয়ে ওঠে হচ্ছে আলটিমেট লক্ষ্য হয়ে ওঠে যে যারা দেখবেন তার উপযুক্ত করে আমি আমার শিল্পটাকে সৃষ্টি করছি। বাহ, চমৎকারভাবে বললেন স্যার। আন্তরিক ধন্যবাদ স্যার আজকে আসবার জন্য অনুষ্ঠানে এবং আপনার বন্ধু হুমায়ুন ফরিদিকে স্মরণ করবার জন্য। আমরা প্রতিবারই আপনার কাছ থেকে অল্প কিছু করে জানার চেষ্টা করি আমাদের প্রিয় অভিনয়শিল্পী হুমায়ুন ফরিদের ব্যাপারে, আমাদের প্রিয় মানুষের ব্যাপারে। সাধারণ একে অসাধারণ হুমায়ুন ফরিদিকে আপনারা জানতে চাইলে প্রিয় দর্শক, যেমনটি স্যার বলছিলেন যে একটু একটু করে জানতে পারবেন এই বইটি থেকে। এই বইটিতে আপনাদের প্রিয় অভিনয়শিল্পী হুমায়ুন ফরিদিকে একটু হলেও জানা যাবে আমি বিশ্বাস করি। এবং আজকের আয়োজন এই পর্যন্তই ছিল। স্যার আপনাকে আরও একবার ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাকে যে ফরিদির উপলক্ষে তাকে তার সম্পর্কে বলবার জন্য একটা সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা রইল সবার।